একটি খবর হঠাৎ করে আমাদের চমকে দিয়েছে। এই খবর কোনো ছোট খবর নয়, এর জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট মারাত্মক, এবং যদি গভীরে গিয়ে এই খবরকে বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন আর বাংলাদেশ সরকার ঠিক সেটাই চাইছে। বিডার প্রধান আশিক চৌধুরী এখন আছেন তুরস্কে। আশিক চৌধুরী ডক্টর ইউনূসের নির্দেশে এক নীরব মিশনে এসেছেন তুরস্কে। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশা জাগানিয়া কিছু সংবাদ জানাবো। প্রধান উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে, অর্থাৎ প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে নতুন কোনো ঘোষণা আসতে পারে সরকার থেকে। সেই ঘোষণা কি, নতুন কিছুটা কি কি ঘটতে চলেছে জাপান সফর শেষে দেশে আসার পরে প্রফেসর ইউনূস কি ঘোষণা করতে চলেছেন? ভারতের রয়ের পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন মোল্লা মাসুদ তারা বাংলাদেশের বেশ কজন বিশিষ্টজনকে হত্যার মিশনে নেমেছিল, সেটি ফ্লাশ হয়ে গেছে, ব্যর্থ হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্স। এই তিনটি প্রসঙ্গে বিস্তারিত জানাবো আজকে। বাংলাদেশ বদলে দিবেন ডক্টর মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ, প্রফেসর ইউনূস, এজন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। আর প্রফেসর ইউনূস সত্যিকার অর্থে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো বানানোর উদ্যোগ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন বুঝি না, ওনাকে আমরা 5 বছর ক্ষমতায় চাই। বাপরে বাপরে বাপ, ফাটায়া ফেলাইছে এই গরমের মধ্যে। আমি এনসিপি করিলা ভাই, আমি ইউনূস সাহেবের দল করিলা, আমি ইউনূস সাহেবকে পছন্দ করি। আমি দেশটাকে একটা ভালো জায়গায় দেখতে চাই, সবাই ধরা খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। বাংলাদেশ বদলে দিবেন ডক্টর মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ, প্রফেসর ইউনূস, এজন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। দর্শক, স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি, মানুষের স্বপ্ন পূরণ হয়নি। এমনকি ব্যক্তিগত উদ্যোগে, প্রাইভেট সেক্টরে অনেক ভালো কাজ করার অপশন আছে। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে, গ্লোবালাইজেশন মানে কি জানেন? গ্লোবালাইজেশন, ফ্রি মার্কেট ইকোনমি, বা বর্তমান যে ওয়ার্ল্ড ইকোনমিক যে সিস্টেম বা ওয়ার্ল্ড অর্ডার, এটার একটা বেসিক কম্পোনেন্ট হচ্ছে গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশন, ফ্রি মার্কেট ইকোনমি একটা দিক হচ্ছে প্রাইভেটাইজেশন। এর মানে সবকিছু প্রাইভেটাইজ করে দাও, ব্যক্তি উদ্যোগে করা হবে, কোম্পানিগুলো করবে, সাবসিডি কমিয়ে দাও। এর মানে ব্যক্তি উদ্যোগে কাজ করা, এটা সারা পৃথিবীর একটা বেসিক থিওরি। ইউরোপ, আমেরিকা যান, প্রাইভেটাইজড ওয়ার্ল্ড ইকোনমিক থিওরি এটা। কিন্তু বাংলাদেশে প্রাইভেট সেক্টরকেও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। কেউ ভালো কাজ করতে আসলে তাকে করতে দেওয়া হতো না। ওই আওয়ামী চেতনার মধ্যে বা ভারতীয় ইন্টারেস্টের মধ্যে, হেজিমনির মধ্যে যেটা অ্যালাউ হয় ততটুকু দিত, এর বাইরে দিত না। কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীন হয়েছি 5 আগস্টের পর। এখন কেউ চাইলেই সুন্দরভাবে একটা উদ্যোগ নিতে পারে, ভালো কোনো কাজ করতে পারে, কোনো ইনিশিয়েটিভ নিতে পারে এবং তার ক্রিয়েটিভিটি দেখাতে পারে। আর প্রফেসর ইউনূস সত্যিকার অর্থে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো বানানোর উদ্যোগ নিয়েছেন। তিনি যদি আমাদের প্রত্যাশিত সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন তাহলে প্রফেসর ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখন বর্তমান ওয়ার্ল্ড ইকোনমি, গ্লোবালাইজেশন, ওয়ার্ল্ড অর্ডার, এই থিওরিগুলো একত্র করলে শুধু সরকারের পক্ষে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বা আমাদের ইউরোপ, আমেরিকার মতো বানানো সম্ভব নয়। আবার শুধু আমাদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, জিডিপি ডেভেলপমেন্ট হলেই হবে না, নৈতিক উন্নতিও দরকার। সব মিলিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসা দরকার। প্রাইভেট সেক্টর এরা হচ্ছে অতি মুনাফালোভী। বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেমন এসালম গ্রুপ, হাসিনার কেশিয়ার, এরা আসলে মানুষের জন্য কিছু করবে এই ধরনের মানসিকতা নেই। বাংলাদেশের প্রাইভেট সেক্টর মানুষের জন্য কিছু করছে বা করবে, আন্তরিকতা আছে এবং তাদের ক্যাপাসিটি আছে। শুধু আন্তরিকতা থাকলেই হবে না। মসজিদের ইমামতি করে আপনি সচিবের পাওয়ার দেখাতে তো পারবেন না। আপনার টাকা থাকতে হবে এবং এটা ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি থাকতে হবে, বেকারত্ব দূর করা, বড় কোনো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা, এই সাহস আপনার থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। তো এই প্রাইভেট সেক্টরে এই দক্ষতা আছে, যোগ্যতা আছে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে সরকারের ইন্টারাপশন ছাড়া, হয়রানি ছাড়া, এবং মানুষের জন্য অতি মুনাফালোভী নয়। এর সবচাইতে সুন্দর এক্সাম্পল হচ্ছে শেখ আহমদুল্লাহর আসুন্নাহ ফাউন্ডেশন। আসুন্নাহ ফাউন্ডেশন
মানুষের জন্য, দেশের জন্য যা করছে, তাদের যে অবদান, তাদের যে ম্যানেজমেন্ট দক্ষতা এবং মানুষের যে আস্থা তাদের প্রতি, হাজার কোটি টাকা চাইলে মানুষ দিয়ে দেয়, মানুষের যে বিশ্বাস। এবং বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার এদের এডিটোরিয়াল পলিসি যদি 9 দিগন্তের মতো হতো, তাহলে মানুষ জানতো যে শেখ আহমদুল্লাহ কি, আসুন্নাহ ফাউন্ডেশন কি। কিন্তু ওটা এইভাবে প্রচার করা হয় না। এবং প্রফেসর ইউনূসের মতো নিরপেক্ষ সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে উচিতই এই শেখ আহমদুল্লাহদের আসুন্নাহ ফাউন্ডেশনকে 21শে পদক, স্বাধীনতা পদক, নানান কিছু দিয়ে পপুলারাইজ করা হবে, তাদের অবদান স্বীকৃতি দিতে হবে। মানুষ জানবে যে না, তারা সামথিং এক্সেপশনাল। কিন্তু হাসিনার আমলে কোনো রকম টিকে ছিল, স্বাধীনভাবে কাজ করতে পারতো না, মানুষও তো তাদেরকে মন করে টাকাও দিতে পারতো না, বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করতে দিতই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করে দেয়। মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এরকম 2-4টা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট করার দক্ষতা শেখ আহমদুল্লাহদের এখন আছে। বাংলাদেশের কিছু কিছু মন্ত্রণালয়ের চাইতে এই শেখ আহমদুল্লাহর প্রতিষ্ঠান সক্ষমতা অনেক বেশি। আপনি হুজুর মানুষ, তাও কেমন হুজুর? হ্যাঁ, আধুনিক হুজুর না, কওমি হুজুর। একজন আলেম যে কতটা স্মার্ট হতে পারে, কতটা দক্ষ হতে পারে, তার কার্যক্রম কতটা ডাইনামিক হতে পারে, কতটা ভার্সেটাইল হতে পারে, শেখ আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের দিকে তাকালে আমরা দেখতে পারি। এইগুলোর মাধ্যমে দেশ বদলে যায়। শেখ আহমদুল্লাহদের মতো এরকম প্রতিষ্ঠান আর কয়েকটা থাকলে দেশ বদলে যাবে। আমি দেশ বদলে দিবে এই কথাটা এমনি এমনি বলেনি। আর ডক্টর ইউনূসের থিওরি তো দেশ বদলে দেওয়া। বাংলাদেশের বিনিয়োগ বিষয়ক যেই অধিদপ্তর রয়েছে বিডার প্রধান আশিক চৌধুরী এখন আছেন তুরস্কে। আশিক চৌধুরী ডক্টর ইউনূসের নির্দেশে এক নীরব মিশনে এসেছেন তুরস্কে তিনি তুরস্কের অন্যতম সরকারি অস্ত্র তৈরিকারী প্রতিষ্ঠান মাকিনা ভে কিমিয়া ইন্ডাস্ট্রি সফর করেছেন এবং সেখানে ঘুরে ঘুরে তুরস্কের তৈরি করা বিভিন্ন উন্নত প্রযুক্তির সমরাস্ত্র পরিদর্শন করেছেন। তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তির একটি নতুন ধাপ তৈরি হতে যাচ্ছে। আজকে লাইভে আমরা আপনাদেরকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশা জাগানিয়া কিছু সংবাদ জানাবো। তুরস্কের এই সরকারি প্রতিষ্ঠানটি 1950 সাল থেকে তুরস্কের জন্য এবং তুরস্কের মিত্রদের জন্য বিভিন্ন ভারী এবং হালকা অস্ত্র তৈরি করে। তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মেশিন গান, স্নাইপার, তাদের গুলি এবং আধুনিক আরো অনেক সরঞ্জাম। বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের এই ম্যাক থেকে অনেক ধরনের, বিশেষ করে আপনারা যে হর্টিজার দেখছেন, কামান দেখছেন, এই কামানটি সংগ্রহ করেছে। ঠিক এই প্রতিষ্ঠানটিতেই এসেছেন বিডার প্রধান আশিক চৌধুরী। কি সংগ্রহ করছে বাংলাদেশ সেই সংবাদ জানাবো আপনাদের কাছে, এক এক করে দেখাবো বাংলাদেশ তুরস্ক থেকে কি নিতে চাচ্ছে। এই অস্ত্রটির নাম রিমোট উইপন্স সিস্টেম। এটি অনেক দূর থেকে এন্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে মেশিন গান সহ বিভিন্ন ধরনের আক্রমণে ব্যবহার করা যায়। তুরস্কের আসেলসান এবং ম্যাকের তৈরি করা এই রিমোট উইপন্স সিস্টেমটিতে লেটেস্ট মডেলের জুম ক্যামেরা, ইনফ্রারেড সহ অনেক ধরনের টেকনোলজি আছে, যাতে দিন রাত বিভিন্ন সময় এই ধরনের অপারেশনে ব্যবহার করা যায়। সেই সাথে বাংলাদেশ তুরস্ক থেকে MPT-76 রাইফেল এবং PMT মেশিন গানের অনুমোদিত অ্যাসেম্বল করতে চাচ্ছে, অর্থাৎ সেটা তুরস্ক থেকে যন্ত্রপাতি এনে বাংলাদেশ নিজেই বাংলাদেশের ভেতরে অ্যাসেম্বল করবে। তুরস্ক ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্নাইপার রাইফেল তৈরিতে তাদের পারদর্শিতা দেখিয়েছে। এখানে তুরস্কের তৈরিকৃত বিভিন্ন ধরনের রাইফেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রেসিডেন্ট এরদোয়ান একটি ছবিতে কিছুদিন আগে পোস্ট দিয়েছে, আপনারা দেখছেন তুরস্কের এই সরকারি প্রতিষ্ঠান। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।